আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে সুমনা সিং এবং আমি মুজাহিদুল ইসলাম। এবারে জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। ৭২ ঘন্টা পরে ধর্ষণ মামলা না নেওয়ার পর্যবেক্ষণ বেআইনি ও অসাংবিধানিক বলে আইনমন্ত্রী, বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করে ২ আসামির জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে ৪ জন। স্বাস্থ্য পরীক্ষায় আবারও হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তৃতীয়বারের মতো ভর্তি রাজধানীর এভার কেয়ারে। গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে খুনের প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ, অভিযুক্ত আরিফের বাড়িতে আগুন। রাজধানীতে বাস থেকে ফেলে শিশু হত্যার অভিযোগে চালক হেলপার গ্রেপ্তার, চট্টগ্রামের ঘটনায় 2 জন আটক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ৭২ ঘন্টা পর ধর্ষণের মামলা না নেওয়ার পর্যবেক্ষণ যে বিচারক দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছেন আইনমন্ত্রী। শনিবার সুপ্রিম কোর্টে এক সভায় তিনি বলেন, এ বিষয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবে, যাতে ওই বিচারকের বিচারিক ক্ষমতা স্থগিতের বিষয়টি উল্লেখ থাকবে। এ সময় আইনমন্ত্রী বলেন, ৭২ ঘন্টা পরে ধর্ষণ মামলা না নেওয়ার জন্য বিচারক যে পর্যবেক্ষণ দিয়েছেন তা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক। বৃহস্পতিবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহার বনানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। রায় আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে সাফাত আহমেদ সহ 5 জনকে খালাস দেন বিচারক। পাশাপাশি পর্যবেক্ষণে জানান, ৭২ ঘন্টার বেশি হলে পুলিশ যেন ধর্ষণ মামলা না নেয়। ধর্ষণ মামলার এজাহার না নেয়, এই যে বক্তব্য যেটা উনি দিয়েছেন, এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। এবং এই কারণে আমি আগামীকালকে মাননীয় প্রধান বিচারপতির কাছে তাকে যাতে বিচারক হিসাবে তার দায়িত্ব পালন এবং তার ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয়, সেই জন্য একটা চিঠি লিখি। রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়ে রিমান্ডে যাওয়া 6 আসামির মধ্যে মূল হোতাসহ 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর 4 আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলা তদন্ত কর্মকর্তা বাড্ডা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ড শেষে 6 আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে 4 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে 2 আসামি প্রশ্ন ফাঁসের মূল হোতা আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি টেকনিশিয়ান মুক্তারুজ্জামান রয়েল ও জনতা ব্যাংকের গুলশান শাখার অফিসার শামসুল হক শ্যামল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর 2 আসামি স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানান। এরপর আদালত জনতা ব্যাংকের সিনিয়র অফিসার এমদাদুল হক খোকন, সোহেল রানা, ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আল জাবেদ জাহিদ ও পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান মিলনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিকেল 5টার দিকে গুলশানের বাসা থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান তিনি। এর আগে গত 12 অক্টোবর খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 3 সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর গত 7 নভেম্বর হাসপাতাল ছেড়ে বাসায় যান খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। গত 12 এপ্রিল করোনা ভাইরাসেও আক্রান্ত হন তিনি। নানা শারীরিক জটিলতায় গত 27 এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় টানা 53 দিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রৌফ হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। তাদের অভিযোগে তীর স্থানীয় যুবক আরিফের দিকে। বিক্ষুব্ধ জনতা আরিফের বাড়ি পুড়িয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে তৎপর রয়েছে পুলিশ।
শুক্রবার রাত 10:30টার দিকে নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে একটি ভাঙা ব্রিজ হেঁটে পার হচ্ছিলেন তারা। এ সময় একই গ্রামের এক যুবক রড দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। রউফের মাথায় কয়েকটি আঘাত করে পালিয়ে যায় ওই যুবক। বাইরে দেখি যে আমাদের মেম্বার সাহেব ওখানে পড়ে গেছে, দেখলাম যে আরিফ আবার এইদিকে দৌড় দিতেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল থেকে লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী স্থানীয় বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই লক্ষ্মীপুর এলাকার মধ্যে মানুষ যেন সুস্থভাবে চলাফেরা করতে পারে, এইরকম মৃত্যু যেন আর কোনোদিন না হতে পারে। এই এলাকার জনগণ তাকে অত্যন্ত ভালোবাসার জন্যই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে আমরা ছাত্র জনতা সবার একটাই দাবি, তাকে তোমার দ্রুত বিচারের আওতায় আনা হয়। এর আগে শুক্রবার রাতেই বিক্ষুব্ধ গ্রামবাসী সন্দেহভাজন আরিফের বাড়ি জ্বালিয়ে দেয়। তাকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। আসলে আমরা যে প্রকৃত আসামি যে আরিফকে ধরলেই আমরা কিন্তু প্রকৃত রহস্য উন্মোচন করতে পারবো। আমরা তাকে ধরা মাত্রই আমরা আশা করি যে এর বিহাইন্ডে কোনো কিছু আছে কিনা সেটা আমরা উদ্ঘাটন করব, এমনকি হত্যার মূল রহস্যটাও আমরা সবার সামনে নিয়ে আসবো। নিহত আব্দুর রউফ লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। তিনি দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর মান্দায় 2 ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 8 জন আহত হয়েছেন। গতরাতে গণেশপুর ইউনিয়নে এই সংঘর্ষ ঘটে। পুলিশ জানায় শুক্রবার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবুল চৌধুরীর সমর্থক শান্তকে মারধর করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন। এই নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এতে এক গ্রাম পুলিশ সহ আহত হন অন্তত 8 জন। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে 2 জনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অশান্তির আগুন দেশে নয়, জ্বলছে বিএনপির আপন ঘরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন। যারা বোঝে না, মনের ভাষা যারা বুঝতে পারে না, ক্ষমতাকে যারা ভোগের বিলাসিতার বাহন মনে করে, তাদের বুকেই জ্বলে অশান্তির আগুন। কুমিল্লায় দুর্গাপূজার সময় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে চাঁদপুর ও নোয়াখালীতে সবচেয়ে বেশি চক্রান্ত হয়েছে। এই ঘটনায় অনেক ব্যক্তির নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, এই সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যদি দায়িত্ব অবহেলা থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পবিত্র কোরআন শরীফ যখন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্ধার করলেন, তখন সেটি লাইভে প্রচারিত হচ্ছিল। এটি সাম্প্রদায়িক যে সহিংসতা সেটিকে উস্কে দিয়েছে কিনা সেটি নিয়ে তদন্ত হওয়া উচিত, এবং যদি এরকম কিছু পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কারণ একজন দায়িত্বশীল। রাজধানীর প্রগতি সরণিতে চলন্ত বাস থেকে ফেলে 10 বছরের মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ঘাতক রাইদা বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে টঙ্গী ও আবদুল্লাপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বাসের গতি না কমিয়ে মরিয়মকে জোর করে নামিয়ে দেওয়ার কথা স্বীকার করেছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় প্রতিদিনের মতোই রাস্তায় ও বাসে ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্য চাইছে মরিয়ম। 9 নভেম্বর সকালে প্রগতি সরণির মোড় থেকে রাজধানী এক্সপ্রেসের একটি বাসে উঠে যমুনা ফিউচার পার্ক ফুটওভার ব্রিজ পর্যন্ত যায় মরিয়ম। পরে সেখান থেকে রাইদা পরিবহনের একটি বাসে উঠে সে। বাসে ওঠার 5 মিনিট না যেতেই সিটিং সার্ভিসের দোহাই দিয়ে তাকে বাস থেকে নেমে যেতে বলে হেলপার। আর নামার সময় চালক বিরক্তি হয়ে বাসের গতি না কমিয়ে মরিয়মকে নামিয়ে দেয়। এ সময় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশু মরিয়ম। শনিবার দুপুরে কারওয়ান বাজারের সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শুক্রবার রাতে আটকের পর ড্রাইভার রাজু মিয়া ও হেলপার ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছে। ফুটওভার ব্রিজ পার হয়ে যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে সে আরেকটি বাস, যেটা আমরা বিভিন্ন ফুটেজের মাধ্যমে শনাক্ত করেছি, যে রাইদা পরিবহনে সে প্রথমে ওঠার পরে যেটা দেখা যায় যে সেই বাসটি কিছু দূর যাওয়ার পরে এই বাস থেকেই তাকে মূলত উনি পড়ে যান বা তাকে ফেলে দেওয়া হয়।
প্রাথমিকভাবে ঘটনায় ধর্ষণের আলামত পায়নি র্যাব, তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আনুমানিক 5 মিনিট সে বাসে ছিল। বাসে ওঠার পরপরই যখন বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তার ভাড়া দেওয়ার সামর্থ্য নাই বা সে ছিন্নমূল মেয়ে, তারা তার জরুরি ভিত্তি, কারণ এটি সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস ছিল। তো এই সময় হয়তোবা মানে আমাদের তথ্য অনুযায়ী হয়তোবা ধর্ষণ করা হয়নি। এদিকে এই ঘটনায় ভাটারা থানায় 9 নভেম্বর সড়ক পরিবহন আইনে একটি মামলা করে মরিয়মের বাবা। 2009 সালে খিলক্ষেত এলাকায় একটি স্কুলের প্রথম শ্রেণীতে লেখাপড়া করত মরিয়ম। আর্থিক দুরবস্থার কারণে বাসে ঘুরে সাহায্য চাইত। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে ভাড়া নিয়ে তর্কের জেরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পুলিশ জানায় শুক্রবার রাতে নগরীর ওয়াসার মোড় থেকে লালখান বাজার যাওয়ার উদ্দেশ্যে 10 নম্বর বাসে ওঠেন হামিদ। এ সময় হেলপার 8 টাকা ভাড়া চাইলে 5 টাকা দেন তিনি। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলপার ক্ষিপ্ত হয়ে হামিদকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। খবর পেয়ে বাসের চালক আশরাফ ও হেলপার হানিফকে আটক করেছে পুলিশ। ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। লক্ষ্মীপুরে পালেরহাট এলাকায় ট্রাক চাপায় 2 স্কুল ছাত্রী নিহত হয়েছে। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা বলছে পুলিশ। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। শনিবার সকালে মেয়ে সানজিদা আক্তার ইভা ও ভাগ্নি ফাহমিদাকে নিয়ে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি যাচ্ছিল আরিফ হোসেন। পালেরহাটে পৌঁছালে মাল বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে তাদের চাপা দিয়ে চলে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যায় সানজিদা ও ফাহমিদা। গুরুতর আহত আরিফকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওদের মাথার উপর দিয়ে শরীরের উপর দিয়ে ট্রাক উঠে দিছে। আমি আসলে এখানে ডেড, পরে আমরা এখানে আসি, পুলিশ ফোন দিছে, পুলিশ 1 ঘন্টা পরে পুলিশ এখানে আসছে। মামা তো ফুফাতো বোন হঠাৎ করে হুন্ডা থেকে একটা ট্রাক মারিয়ে দিছে। মারিয়ে দেওয়ার পরে দুইটা ছাত্রী এক সাইডে পড়ছে, বাবা পড়ছে আর এক সাইডে। এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন এলাকাবাসী। ঘাতক ট্রাকটি জব্দ ও চালক মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ। ওই যে মেয়েরা দুজন পড়ে গেছে, বাসটা ট্রাকটা চলে আসছে, এর মাঝে আর কি দুইজনেই ঘটনাস্থলে মারা গেছে। আর ড্রাইভার আটক করছে, জনসাধারণ কর্তৃক করছে, আমরা নিয়ে থানায় রাখছি। নিহত সানজিদা লক্ষ্মীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী আর ফাহমিদা সেগুনবাগিচার রহিমা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হেফাজতের তাণ্ডবে 7 মাস বন্ধ থাকার পর চালু হলো ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। এখন থেকে জয়ন্তিকা, চট্টলা, পারাবাদ সহ বিভিন্ন রুটের 7 জোড়া ট্রেন যাত্রাবিরতি করবে স্টেশনে। স্টেশনটি চালু উপলক্ষে সকালে রাজধানীর কমলাপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ডিজেলের দাম বাড়লেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজত ইসলাম। পুড়িয়ে দেয়া হয় স্টেশনের সিগন্যাল সিস্টেম, টিকিট কাউন্টার সহ বেশ কিছু কক্ষ। এরপর 27 মার্চ থেকে স্টেশনটি বন্ধ করা হয়। 7 মাস বন্ধ থাকার পর অবশেষে শনিবার চালু হলো রেল স্টেশনটি। এখন থেকে স্টেশনে থামবে জয়ন্তিকা এক্সপ্রেস সহ নির্ধারিত ট্রেনগুলো। দীর্ঘদিন পর স্টেশনটি চালু হওয়ায় খুশি এ রুটের চলাচলকারীরা। রেলমন্ত্রী এবং রেল মন্ত্রণালয়কে ধন্যবাদ যে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার জন্য আর কি। পাশাপাশি রেলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যেহেতু যাত্রাবিরতি হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত সুখদ। ব্রাহ্মণবাড়িয়া অনেকদিন স্টেশন বন্ধ ছিল, আজকে চালু হয়েছে, অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতো। এখন থেকে বিভিন্ন রুটের 7 জোড়া ট্রেন থামবে ব্রাহ্মণবাড়িয়ায়। স্টেশন চালু উপলক্ষে শনিবার কমলাপুরে জয়ন্তিকা এক্সপ্রেস পরিদর্শন করেন রেলমন্ত্রী। এ সময় তিনি জানান, রেল জাতীয় সম্পদ, তাই এটি রক্ষার দায়িত্ব সবার। রেল একটা ইনোসেন্ট একটা প্রতিষ্ঠান, জনগণের সেবা দেয়, পরিবহন করে। আমাদের সঙ্গে তো কোনো রাজনৈতিক দলের কোনো দ্বন্দ্ব নেই, এগুলোকে কেন ধ্বংস করা হয়? এছাড়া জ্বালানি তেলের দাম বাড়লেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান মন্ত্রী। তেলের দাম বাড়ার কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি ব্যাপকভাবে, তাহলেও তো আমরা এটা চিন্তা করতে পারতাম। কিন্তু যেহেতু সরকার এখানে ভর্তুকি দিচ্ছে, এখন 10 টাকার জায়গায় হয়তো 12 টাকা ভর্তুকি দেওয়া লাগবে, এইটুকু। যে কারণে এখন পর্যন্ত আমরা আমাদের দিক থেকে আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি।
স্টেশনটি মেরামতে খরচ হয়েছে প্রায় 3.5 কোটি টাকা, আর এই স্টেশনটি দিয়ে প্রতিদিন চলাচল করে প্রায় 2,500 যাত্রী। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে বিআরটিএ। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে বাসগুলোকে সতর্কতার পাশাপাশি করা হয় আর্থিক জরিমানা। ডিজেল চালিত গাড়িতে স্টিকার লাগানো ভাড়া তালিকা রাখা বাধ্যতামূলক করা হলেও মানা হচ্ছে না বেশিরভাগ পরিবহনে। এছাড়া কাল থেকে বাদ হচ্ছে রাজধানীর সিটিং সার্ভিস। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে শনিবার রাজধানীর 10টি পয়েন্টে আলাদাভাবে অভিযান চালিয়েছে বিআরটিএ ও ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। কয়েকদিন ধরে অভিযান চললেও বন্ধ হয়নি বাড়তি ভাড়া আদায়। এ নিয়ে নানা অভিযোগ যাত্রীদের। আজকে আপনারা আসছেন, আজকে ঠিক নিব, আবার কালকে এই ফার্ম গেট থেকে কলেজ গেট 6 টাকা 7 টাকা 15 টাকা ভাড়া নিচ্ছে। দুজনের ভাড়া নিচ্ছে 100 টাকা, বুঝছেন? ভাড়া বলে তেলের দাম বাড়া দিচ্ছে, এই লাগে খালি কোনো পেছনে কম ডবল ভাড়া নিতেছে। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ সহ বিভিন্ন পয়েন্টে বেশ কিছু গাড়িকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বিআরটিএ জানিয়েছে কোনো পরিবহনের বিরুদ্ধে বারবার নির্ধারিত ভাড়ার বেশি আদায়ের অভিযোগ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে তো বক্তব্য ক্লিয়ার যে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা কঠোর। যখন বারবার একই অপরাধ তার কাছ থেকে পাবো, সেক্ষেত্রে আমরা আরো কঠোর শাস্তির দিকে যাব। এদিকে মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে রাজধানীতে বন্ধ হচ্ছে গেট লক ও সিটিং সার্ভিস বাস। এতে থাকছে না বাড়তি ভাড়া আদায়ের সুযোগ। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ধকল সামলে ঘুরে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি শক্তিশালী অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য প্যারিসের সম্মেলনে উপস্থাপন করেন 4 দফা প্রস্তাব। ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুক্রবার সংস্থাটির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুক্রবার ফ্রান্সের স্থানীয় সময় বেলা 3টার দিকে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনেস্কো মহাপরিচালক আঁদ্রে আজুলের সভাপতিত্বে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ 20টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দেন এ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে করোনা মহামারী মোকাবিলা ও বিশ্ব শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেন। কোভিড-19 ভ্যাকসিন বিশ্ব এখন মহামারী থেকে পুনরুদ্ধারের পথে এগিয়ে চলছে। বিশ্ব নেতাদের আমি অনুরোধ করব, আসুন এই মুহূর্তকে কাজে লাগাই। করোনা মহামারীতে শিক্ষা ব্যবস্থার মারাত্মক ক্ষতি পুষিয়ে নিতে ডিজিটাল সরঞ্জাম ও সেবা, ইন্টারনেট সুবিধা, ডিজিটাল কন্টেন্ট এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন শেখ হাসিনা। করোনার ক্ষতি কাটিয়ে ওঠা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তুলে ধরেন 4টি প্রস্তাব। প্রযুক্তি সহায়ক অর্থবহ শিক্ষার পরিবেশ সৃষ্টিতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব জোরদার করতে হবে। করোনার টিকা অবশ্যই সর্বজনীন হিসেবে বিবেচনা করতে হবে। জনগণের কল্যাণে প্রযুক্তি হস্তান্তর ও বৈজ্ঞানিক গবেষণার সুযোগ কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে অন্যান্য সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। অংশ নেন নৈশভোজেও। এর আগে প্যারিস পিস ফোরামের উচ্চ পর্যায়ের এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী করোনা সংকট মোকাবিলায় ধনী দরিদ্র দেশের ব্যবধান ঘোচাতে উন্নত দেশগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তনে তাগিদ দেন। স্বল্প আয়ের দেশগুলোর জন্য অর্থায়ন ও কারিগরি সহায়তা নিয়ে এগিয়ে আসা উচিত উত্তরের ধনী দেশগুলোর। পাশাপাশি সাউথ সাউথ কোঅপারেশনের আওতায় নেওয়া প্রকল্পগুলোর কার্যকারিতা এবং স্বচ্ছতা বাড়ানো উচিত। 15 দিনের সফর শেষে রোববার সকাল 7টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামীকাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে 22,27,113 পরীক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ড। সংক্ষিপ্ত সিলেবাসে সকাল 10টায় পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। 1.5 ঘন্টার পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লিখিত অংশে 8টি প্রশ্নের মধ্যে 2টির উত্তর দিতে হবে। এমসিকিউ অংশে 25টির মধ্যে দিতে হবে 12টির উত্তর। মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের লিখিত অংশে 11টির মধ্যে 3টি এবং এমসিকিউ অংশে 30টির মধ্যে 15টির উত্তর দিতে হবে।
এবারে জানাবো খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ফুটবলে 18 বছর পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ। 2-1 গোলের জয়ে 4 জাতি টুর্নামেন্টে ফাইনালের পথে এগিয়ে লাল সবুজ। টি-20-র নতুন বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফাইনাল কাল। ইতিহাস গড়তে চান দুই অধিনায়কই। শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। জামাল ও তপুর গোলে লাল সবুজের জয় 2-1 ব্যবধানে। 18 বছর পর মালদ্বীপকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। এই জয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে লাল সবুজ। 18 বছরের অপেক্ষা শেষ হয়েছে। সাফ অঞ্চলের অন্যতম পরাশক্তি মালদ্বীপের বিপক্ষে আরাধ্য জয়ের দেখা মিলেছে। ব্যর্থতার গল্প শেষে নতুন শুরুর বার্তাও দিয়েছে এই জয়। আগের ম্যাচের মতোই শুরুতে লিড পেয়েও গোল হজমে হতাশা বেড়েছিল। ড্রয়ের পথে থাকা ম্যাচের মোড় ঘুরেছে একেবারে শেষ দিকে। 1-1 পরিস্থিতিতে জুয়েল রানাকে ফাউল করে বসেন মালদ্বীপ গোলকিপার। পেনাল্টির সিদ্ধান্ত রেফারির। স্পটকিকে জয় নিশ্চিত করেন ডিফেন্ডার তপু বর্মন। রক্ষণের পাশাপাশি গোল স্কোরিংয়েও এখন তপু যেন বড় ভরসার নাম। শেষের মতো শুরুতেও ছিল লাল সবুজের উচ্ছ্বাস, যেখানে জাতীয় দলের জার্সিতে প্রথম গোলের দেখা পান অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও বাংলাদেশের আপত্তির মুখে ভুল বুঝতে পারেন রেফারি। ম্যাচের বয়স তখন 12 মিনিট। তবে লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি। 33 মিনিটে আইসাম ইব্রাহিমের গোলে সমতায় ফেরে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে কৌশল বদলায় বাংলাদেশ। একাধিক বদলি নামিয়ে আক্রমণে গতি ফেরান কোচ মারিও লেমোস। শেষ দিকে বেঙ্গল টাইগার্সের একের পর এক আক্রমণে ছন্ন ছাড়া হয়ে পড়ে মালদ্বীপ রক্ষণ। ভুলটা করে বসে বাংলাদেশকে পেনাল্টি উপহার দিয়ে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে জয়ে ফাইনালের আশা উজ্জ্বল। শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ। জয় পাওয়ায় আমি অবশ্যই খুশি, তবে আমাদের লক্ষ্য ফাইনাল এবং শিরোপা জয়। ভালো লাগছে আমরা দুটি গোল পেয়েছি। আশা করছি পরের ম্যাচেও জয়ের ধারা ধরে রাখবে ছেলেরা। এই জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট বাংলাদেশের। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে ফাইনাল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 নতুন বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষা। দুবাইয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফাইনাল কাল। শর্টার ফরম্যাটে প্রথমবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে চান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অন্যদিকে ফাইনালে চাপ না নিয়ে উপভোগ করতে চান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দুবাইয়ে খেলাটি শুরু হবে কাল বাংলাদেশ সময় রাত 8টায়। ক্রিকেট বিশ্বে সবচেয়ে সফল দল হলেও অস্ট্রেলিয়ার হাহাকার এই ট্রফির জন্য। কখনোই যে টি-20 বিশ্বকাপ জেতা হয়নি। নিউজিল্যান্ডের কষ্টটা আরও বেশি। সাদা বলে নিঃশ্বাস দূরত্বে গিয়েও বিশ্বসেরা তকমা পাওয়া হয়নি। পুরো একটা দেশের আক্ষেপ কষ্ট দূর করতে পারবেন উইলিয়ামসন অথবা ফিঞ্চ? প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে ফাইনালে নিউজিল্যান্ড। বেড়েছে আত্মবিশ্বাস, কম্বিনেশন হয়েছে মজবুত। তবে গ্র্যান্ড ফিনালিতে বড় দুশ্চিন্তার নাম সেমির অন্যতম নায়ক কনওয়ের না থাকা। তার জায়গাতে খেলবেন টিম শেফোর্ড। সেমির পর পাওয়া 3 দিন ভালোভাবেই কাজে লাগিয়েছে কিউইরা। বিশ্রামের সাথে প্রস্তুতি সারতে পেরেছেন গাপটিল নিশামরা। মেলবোর্ন অথবা লর্ডস, বিশ্বের সেরা 2 ভেন্যুর কথা কখনোই ভুলতে পারবে না নিউজিল্যান্ড। ভুলতে পারবে না এই অস্ট্রেলিয়াকে। যদি না রূপকথা লেখা হয় এবার। 2015-র পর 2021 সালটাও হয়ে থাকবে বিষাদের। চাপ নিতে চান না উইলিয়ামসন। ফাইনালের জন্য অপেক্ষা করছি। প্রস্তুতি ভালো হয়েছে। ফাইনালে খেলা অর্জনের। তবে আমাদের জন্য জয় দরকার। নিজেদের পরিকল্পনা, স্কিলের উপর ফোকাস করছি। ওদের টপ ক্লাস বলার ব্যাটসম্যান রয়েছে। ভালো একটা ম্যাচ হবে। ফাইনালের আগে পুরো দল নিয়ে অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া। একদিন বিশ্রাম, ম্যাচের আগে অপশনাল অনুশীলনে ছিলেন বেশিরভাগ তারকা। অফ ফর্মে থাকা স্মিথ, ম্যাক্সওয়েল ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন সাধ্য মতো। ফিল্ডিং ও বোলিংয়েও ছিল ফোকাস। 2010-এর ফাইনাল হারার কষ্ট ভুলতে সেমির একাদশ নিয়েই নামবে অস্ট্রেলিয়া।
চেষ্টা করব এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করার। নিউজিল্যান্ড খুব ভালো একটা দল, শেষ 6 বছরে সবগুলো ফাইনাল খেলেছে। ম্যাচের আগে ভালো একটা প্রস্তুতি সেশন কাটিয়েছি আমরা। ভালো একটা ম্যাচ হবে আশা করি। আমাদের বড় শক্তি অলরাউন্ডার আর বোলিং অপশন। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 14 বার। আধিপত্য অস্ট্রেলিয়ার, জিতেছে 9 বার, 5 জয় নিউজিল্যান্ডের। বিশ্বকাপের মঞ্চে একবারে মুখোমুখিতে জয় কিউইদের। আর মাত্র একটা লড়াই 240 বল, তাতেই টি-20 ইতিহাস বদলে যাবে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের। পাওয়া যাবে নতুন বিশ্ব চ্যাম্পিয়নকে। দুই দলের অতীত লড়াই আভাস দিচ্ছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার। দেখার অপেক্ষা শেষ লড়াইয়ে জয়ী হয় কোন দল, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। জানাবো খেলাধুলার আরও খবর। ক্যাচ মিস, বাজে ফিল্ডিং বিশ্বকাপে ভরাডুবির বড় কারণ। ফিল্ডিং কোচ রায়ান কুকের অবস্থানও নড়বড়ে। তার সাথে চুক্তি বাস্তবায়ন করছে না বিসিবি। পাকিস্তান সিরিজে কুকের বদলে দায়িত্বে থাকবেন স্থানীয় কোচ। এদিকে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা মঙ্গলবার। তামিমকে নিয়ে অপেক্ষা ম্যানেজমেন্টের। হতশ্রী ব্যাটিংয়ের পাশে বিশ্বকাপে বাংলাদেশের ফিল্ডিং দুর্বলতা ছিল দৃষ্টিকটু। সহজ ক্যাচ মিসে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় হাতছাড়া হয়েছে। এমন ভরাডুবির পর ফিল্ডিং কোচ বদলে আগ্রহ বিসিবি। এতে রায়ান কুকের সাথে সম্পর্ক দীর্ঘ করতে চায় না বোর্ড। কুকের অবর্তমানে পাকিস্তান সিরিজে স্থানীয় কোচ থাকবেন এই দায়িত্বে। ফিল্ডিং কোচের যেটা হয়তো ওর মেয়াদটা আপনার শেষ পর্যায়ে আছে, তো ও এখন আসছে না, তো ওর কন্ট্রাক্ট মনে হয় রিনিউ হবে না। এখানে কিছু নাম আছে যাদের এক্সপিরিয়েন্স আছে, বাট ডেফিনেটলি আমরা এদের সাথে সাথে আমরা একটা উঁচুমানের ফিল্ডিং কোচের জন্য আমরা দেখছি। বিশ্বকাপ ধাক্কায় নড়বড়ে টাইগার ক্রিকেট। এই সময় পাকিস্তানের চ্যালেঞ্জ ঘরের মাঠে। দল প্রায় চূড়ান্ত করলেও এখনও ঘোষণা করেনি বিসিবি। অপেক্ষা তামিমের জন্য। টিমের ব্যাপার আছে, টিম স্টাফের ব্যাপার আছে, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং এটা হয়তো বা আমরা 16 তারিখের দিকে আমরা ফাইনাল করে দিব। স্লো লো উইকেটে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতি কাজে আসেনি আমিরাতে। বাউন্সি কন্ডিশনে ব্যাটারদের আত্মাহুতিতে স্পষ্ট মিথ্যে আত্মবিশ্বাস সঙ্গী ছিল টাইগারদের। ঘরের মাঠে এবার পাকিস্তানের বিপক্ষে কেমন উইকেট বানাবে বিসিবি? নর্মালি এই সময় কিন্তু উইকেটটা আপনার আগের চেয়ে ভালো থাকে। এই সময় কিন্তু নর্মালি আমরা বিপিএল করে থাকি, আমরা প্রিমিয়ার লিগ করে থাকি। তো আশা করছি আমরা ভালো উইকেট পাব। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ রিয়াদ মুশফিকদের। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 19 নভেম্বর। মিরপুরে সব ম্যাচ দুপুর 2টায়। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে 3 টি-20 ও 2 টেস্ট খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সকালে ঢাকা পৌঁছানোর পর অতিথিরা চলে যায় টিম হোটেলে। পরবর্তীতে করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন। অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক আসবেন 16 নভেম্বর। একদিন বিশ্রামের পর সোমবার অনুশীলনে নামবে পাকিস্তান। টি-20 ওয়ার্ল্ড কাপের ফেভারিট হয়েও পাকিস্তানকে থামতে হয়েছে সেমিতে। বিশ্বকাপ এখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফাইনালের অপেক্ষায়। আর মেন ইন গ্রিন দুবাই থেকে সরাসরি ঢাকা। টাইগারদের বিপক্ষে টি-20 আর টেস্ট সিরিজ খেলতে শনিবার শীতের সকালে পাকিস্তান দলের আগমন। দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ শোয়েব মালিক। মঙ্গলবার ঢাকায় আসার কথা রয়েছে তাদের। আইসিসি গাইডলাইন অনুযায়ী আসর থেকে ছিটকে যাওয়ার পর দিনই দেশে ফিরতে হবে দলগুলোকে। 19 নভেম্বর প্রথম টি-20-র আগে সময় বাকি 5 দিন। ফলে বায়োবাবল অব্যাহত রাখার স্বার্থে শাদাব রিজওয়ানরা দেশে ফেরেনি। এয়ারপোর্ট থেকে পরের গন্তব্য টিম হোটেল। বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে 5-5 জয় দিয়ে সেমিতে আসে পাকিস্তান। হাস্যোজ্জ্বল পরিবেশ ছিল পাকিস্তানের ড্রেসিং রুমে। মেথু হেইডেনের কোচিংয়ে সেরা সময় কাটাতে কাটাতে হঠাৎই সেমি হারের ধাক্কা। বিশ্বকাপে আমরা হৃদয় দিয়ে ক্রিকেট খেলেছি, সে কারণে ড্রেসিং রুমের পরিবেশ ছিল হৃদয় ভাঙা। তবে এখন সামনে তাকাতে হবে, পরের সিরিজে মনোযোগ দিতে চাই। পাকিস্তান সিরিজের একটি টেস্ট শুধু চট্টগ্রামে, বাকি টেস্ট সহ 3 টি-20-র সবগুলোই হবে মিরপুরে।
আর এখানেই সেই পুরনো প্রশ্ন, উইকেট কেমন থাকবে। যদি ভবিষ্যতের দিকে আমরা চিন্তা ভাবনা করি, ভবিষ্যৎ ক্রিকেট খেলার উন্নতির দিকে চেষ্টা করি, ওই ধরনের উইকেট যেটা আমরা সাকসেস হয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেটা থেকে খুব দ্রুত সরে আসতে হবে। সরে এসে একটা প্রপার উইকেট, হারি জিতি কোনো ব্যাপার না, কিন্তু একটা প্রপার উইকেটে খেলা উচিত। বিশ্বকাপ ভালো কাটেনি টাইগারদের, মাঠের মতোই অগোছালো অবস্থা মাঠের বাইরেও। এমন সময় পাকিস্তানের মতো ইনফর্ম দলের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ মাহমুদুল্লাহ মুমিনুলদের। সম্মিলিতভাবে তারা সবসময় পারফর্ম করতে পারে না, যেটা তারা করতে পেরেছে এই বিশ্বকাপে। বিধায় আমাদের জন্য সিরিজটা খুবই কষ্টকর হবে, বিশেষ করে বাংলাদেশ যখন অগোছালো খেলা খেলেছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা বাংলাদেশের পক্ষে সহজ হবে না। মিরপুরের উইকেটে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ, কিন্তু সেই দুই দল এখন টি-20 বিশ্বকাপে ফাইনাল খেলার অপেক্ষায়, আর টাইগাররা নিজেদের হারিয়ে খুঁজছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই প্রতিপক্ষের মাঠে 1-0 গোলে জিতেছে স্ক্যালোনির দল। মেসিকে নিয়ে শঙ্কা থাকা একাদশে পরিবর্তন এনে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে দলকে এগিয়ে নেন আনহেল ডি মারিয়া। দিবালার অ্যাসিস্টে 7 মিনিটে স্কোর করেন পিএসজি মিডফিল্ডার। পরপরই ফ্রি কিক থেকে সমতা ফেরাতে পারেননি লুইস সুয়ারেস। প্রথমার্ধে আরও কিছু সুযোগ মিস করেন উরুগুয়ান স্ট্রাইকার। বিরতির পর মেসি নামলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। 28 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান মজবুত করেছে আলবিসেলেস্তে। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ। ঘরের মাঠে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক জয়ের লক্ষ্য রোমান দিয়াদের। শনিবার টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। কাল শুরু বাছাই পর্ব, তবে আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ঘরের মাঠে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আরও একটি আসর। নিজস্ব ভেন্যু না থাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের পর এবার হচ্ছে আর্মি স্টেডিয়ামে। বাছাই পর্ব শুরুর আগের দিন ঢাকার আবহাওয়া তৈরি করেছে শঙ্কা। মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি না থামলে আয়োজন বাধাগ্রস্ত হবে। তবে স্বাগতিক তীরন্দাজরা সব পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত। আমাদের সবসময় বলতে হয় বি রেডি, সবসময় যে কোনো কিছু হতে পারে। আর্চারি গেম মানে বৃষ্টি, ঝড় সব কিছুই হবে, তো এটার জন্য রেডি আমরা ছিলাম, জানি যে এরকম হবে, তো দ্যাটস ওয়াই আমরা এরকমভাবে প্র্যাকটিস করছি। রোববার হবে কোয়ালিফাইং রাউন্ড, তার আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত আর্চাররা। ঘরের মাঠে সবশেষ আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। ভালো শুরুর পরও ধারাবাহিকতার অভাব, কোনো পদক জিততে পারেনি রোমান দিয়ারা। 2 বছর ব্যবধানে সেই দলটি এখন অনেক পরিণত। স্বর্ণ জিতেই সেই আক্ষেপটা ঘোচাতে চান রোমান সানা। কয়েক বছর ধরে যে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছে, আমরা কোনোটাতে এখনো পর্যন্ত পদক জিততে পারিনি, তবে ইনশাআল্লাহ এবার আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। এটা কম্পাউন্ড টিম ইভেন্টে এবং ইন্ডিভিজুয়াল সর্বোপরি প্রত্যেকটাতেই আমাদের সম্ভাবনা রয়েছে। তবে আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব যেন আমরা এবার একটা পদক ধরে রাখতে পারি। যখন কেউ একজন তার দেশকে রিপ্রেজেন্ট করে, অবশ্যই সে তার নিজের বেস্টটা দেওয়ার, কখনোই চেষ্টা করি না যে হেরে যাব। তো চেষ্টা করব এশিয়ার মধ্যে যেন এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার। তো আমাদের লক্ষ্যটা এরকমই, যেন নিজের বেস্টটা দিয়ে অ্যাটলিস্ট ভালো কিছু অর্জন করা। গেল আসরের তুলনায় এবার কমেছে প্রতিযোগীর সংখ্যা। 16 দেশ থেকে অংশ নিচ্ছে 129 জন তীরন্দাজ। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে কাতার। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে 16 জন আর্চার, রিকার্ভ ও কম্পাউন্ড। 10টি ইভেন্টেই অংশ নেবেন রোমান, অসীম, দিয়ারা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরে। এবারে অন্যান্য প্রসঙ্গ। জনপ্রিয় কথা সাহিত্যিক পরিচালক প্রয়াত হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী আজ। সকালে শীতের কুয়াশা উপেক্ষা করেই নুহাসপল্লীতে আসতে থাকেন ভক্ত অনুরাগীরা। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লেখক, প্রকাশক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। ছিলেন লেখকের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং 2 ছেলে নিশাদ ও নিমিত। জন্মদিনের কেক কাটা সহ দিনভর চলে নানা আয়োজন। এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 4 এবং নারী 2 জন। এই নিয়ে মোট প্রাণহানি হল ২৭,৯১৮ জনের। 836টি ল্যাবে 24 ঘন্টায় 13,569 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 151 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.11%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,72,278 জনে। সুস্থ হয়েছেন আরও 192 জন। এই নিয়ে মোট সুস্থ 15,36,303 জন।
দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দেয়া হয়েছে ফাইজারের টিকা। সকাল থেকে বিভিন্ন স্থানে দীর্ঘ লাইন ছিল টিকা প্রত্যাশীদের। কোনো ভোগান্তি ছাড়া নিজ শহরে টিকা নিতে পেরে খুশি তারা। উত্তরের জনপদ রংপুরের শিক্ষার্থী ও বিভিন্ন বয়সের ২৯,০০০ মানুষকে ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। শনিবার সকাল থেকেই টাঙ্গাইলের বিভিন্ন কেন্দ্রে আসেন টিকা প্রত্যাশীরা। করোনার টিকা পেতে বেশ আগ্রহ দেখা গেছে সবার মধ্যে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও নিজ শহরের টিকা নিতে পেরে খুশি তারা। এটা ফাইজারের সেকেন্ড ডোজ, এটাতে আমি দিতে আসছি, মেবি আধা ঘন্টা হবে। দেখতেছিনি তো কত বড় সিরিয়াল, কিন্তু কিছুই করার নাই। এখন দ্বিতীয় ডোজ নিতে আসছি, কিন্তু আমাদের বাড়ির কাছে হওয়াতে ভালো হয়েছে আর কি। ঢাকা যে এখন দিতে হয় না। তবে অভিযোগ রয়েছে স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে মানিকগঞ্জের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। শত শত ছাত্র স্টুডেন্ট আসছে, তাদের এখনো টিকা দেয় নাই, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। স্বাস্থ্যবিধি একদমই মানা হচ্ছে না, এখানে 3 ফুট দূরত্ব মানাতে হচ্ছেই না, আর কি আধা ফিট যে দূরত্ব সেটা মানা হচ্ছে না। ভোলায় ফাইজারের টিকা পাচ্ছে 18 বছরের কম বয়সী 85,000 ছাত্রছাত্রী। দীর্ঘ অপেক্ষার পর টিকা দিতে পেরে তারা খুবই আনন্দিত। আমি অনেক দিন যাবত অপেক্ষা করতেছিলাম এবং এটা দিতে পেরে আমি অনেক খুশি। আমরা প্রথমে টার্গেট করেছি আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, এই ছাত্রছাত্রীদেরকে আমরা প্রথমে টিকা দিব এবং পরবর্তীতে এই 85,000 যে ছাত্রছাত্রী 12 থেকে অনূর্ধ্ব 18 তাদেরকে আমরা টিকা দিব। লক্ষ্মীপুরের সাধারণ মানুষকে টিকা দেয়া হলেও এখনো শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু করতে পারেনি জেলার স্বাস্থ্য বিভাগ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরও দুদিন ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে থেমে থেমে বৃষ্টি থাকবে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে। তবে এখনই কনকনে শীত নামছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মেঘের আনাগোনা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় দিনভর থেমে থেমে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। শনিবার সকাল থেকে সূর্যের দেখাই মেলেনি। সরকারি ছুটির দিন হলেও রাজধানীতে জনজীবনে বৃষ্টির প্রভাব স্পষ্ট। রাস্তায় বেরিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে। এবছর মাঝে দিয়ে অনেক গরম গেছে, তো সেই জন্য মনে হইতেছে যে এবছর সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে। প্ল্যান আমরা সামনে যাবো, রেস্টুরেন্টে যাবো, কয়েকটা পিক উঠাবো, উঠে বৃষ্টি ভিজে বসে যাবো। যে জলবায়ু চেঞ্জ হওয়ার কারণেই টোটালি বাংলাদেশ তো শুধু না, সারা পৃথিবীতেই এর একটা প্রভাব পড়তেছে। ফটোশুট করতে পেরেছিলাম, কিন্তু ফটোশুট বেশি করা হয় নাই বৃষ্টি আবহাওয়ার কারণে। আবহাওয়া অফিস বলছে ভারতের উত্তর তামিলনাড়ু ও আশেপাশের এলাকায় সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এর প্রভাবেই এই বৃষ্টি। সোমবার পর্যন্ত এই অবস্থা চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 18-19 তারিখের দিকে ল্যান্ডফল করবে এবং সেটার প্রভাবে সাগরে যখন কোনো সিস্টেম থাকে তখন স্বাভাবিকভাবেই আমাদের এখানে তাপমাত্রা কিন্তু কিছুটা বেশি থাকে। আর সেটা শেষ হয়ে গেলে তখন হয়তো তাপমাত্রাটা আরও গ্র্যাজুয়ালি কমে যাবে। বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনে হয়তো একটু ইনসুলেশন যদি আসে তখন কিছুটা বৃদ্ধি পেতে পারে, আর রাতের তাপমাত্রা কিছুটা কমবে। আবহাওয়া অধিদপ্তর জানায় শনিবার ঢাকায় বৃষ্টি হয়েছে 7 মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 13.4 ডিগ্রি সেলসিয়াস। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে প্রথমবারের মতো গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিচ্ছে শ্রম মন্ত্রণালয়। এরই মধ্যে 15 তৈরি পোশাক কারখানা সহ 30 মনোনীত প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করা হয়েছে। তবে কারখানা বাছাইয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন কয়েকজন উদ্যোক্তা। তাদের অভিযোগ, অনেক গ্রিন কারখানা বাদ পড়েছে। গ্রিন না হয়েও পুরস্কার পাচ্ছে 3টি কারখানা। ঢাকার ধামরাইয়ে তৈরি পোশাক কারখানা কিউট ড্রেস ইন্ডাস্ট্রি। প্রায় 500 শ্রমিকের এই কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের রিলিট প্লাটিনাম সনদ পাওয়া। উদ্যোক্তাদের দাবি, কারখানা পরিচালনায় সরকারের আইন মানার পাশাপাশি উদ্ভাবনেও তারা নিয়মিত কাজ করেন। চিকিৎসা সেবা সহ সরকার ও ক্রেতা নির্ধারিত সব সুবিধা শ্রমিকদের দিয়ে থাকেন। শ্রম মন্ত্রণালয় ঘোষিত গ্রিন অ্যাওয়ার্ড পেতে আবেদন করে এই কারখানাটি, কিন্তু মনোনীত হয়নি। আইনের প্রতিপালন বলেন বা ধরেন যে ধরনের চর্চা করা দরকার সেগুলো করা সত্ত্বেও যে আমরা এটা পেলাম না, এটা আসলে আমার কাছে একটু দুঃখজনকই একটা ব্যাপার। এই প্রক্রিয়াটা আমার কাছে মনে হচ্ছে যে এটা পুরোপুরি স্বচ্ছ হয়তো হয়নি, যার কারণেই হয়তো বা আমরা পাইনি। গাজীপুরের লাইলা স্টাইলস লিড গোল্ড সনদ পাওয়া কারখানা। চিকিৎসক, ন্যায্য মূল্যের দোকান, শ্রমিকের সন্তানের জন্য ডে কেয়ার সহ নানা সুবিধা দিয়ে থাকে কর্তৃপক্ষ, কিন্তু এই কারখানাও আবেদন করে ব্যর্থ হয়েছে। নারায়ণগঞ্জের ইউএইচএম লিমিটেড লিড প্লাটিনাম সনদ পাওয়া। ময়মনসিংহের এনভয় টেক্সটাইলও
লিড প্লাটিনাম সনদ পাওয়া। এই কারখানা দুটিও মনোনয়ন পায়নি। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডের জন্য আবেদন করে 60টি তৈরি পোশাক কারখানা। মনোনয়ন পেয়েছে 15টি, যার মধ্যে 12টি গ্রিন ফ্যাক্টরি। গ্রিন না হলেও অ্যাওয়ার্ড পাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের 3টি কারখানা। 30% বেশি ইনভেস্ট করতে হয়। তাদেরকে আমি বলবো, আমার হিসাবে তাদেরকেই বেশি অগ্রাধিকার দেওয়া উচিত, উৎসাহিত করা উচিত। তাহলে আরও অনেক গ্রিন ফ্যাক্টরি আমাদের আসবে। রিকগনিশনটা কাকে দিবে? আমি সঠিক যদি না হয়, এটা কিন্তু মানুষ আবার ডিমোরালাইজ হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। আর করে লাভটা কি আমার? কারখানা বাছাইয়ে অনিয়মের অভিযোগ বিষয়ে বক্তব্য জানতে কলকারখানা অধিদপ্তরের মহাপরিচালক, শ্রম সচিব ও প্রতিমন্ত্রীকে কল করেও সাড়া মেলেনি। অতিরিক্ত সচিব মাসুদ করিম জানান, তিনি এই মন্ত্রণালয়ে নতুন, তাই পুরো প্রক্রিয়া তার জানা নেই। এই অ্যাওয়ার্ডের জন্য 100 নম্বরের একটি প্রশ্নপত্র তৈরি করে শ্রম মন্ত্রণালয়, যেখানে পরিবেশ, শ্রম আইন, শ্রমিক কল্যাণ ও উদ্ভাবনী কার্যক্রমের বিষয়ে কারখানার তথ্য নেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশে কারখানা পরিদর্শনের দায়িত্ব পায় কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলদস্যুমুক্ত হলেও সুন্দরবনের দুবলার চরের জেলেদের বিপদ এখন সাহেব, দাদন ব্যবসায়ী ও প্রতিবেশী দেশের জেলে। পুরো চর নিয়ন্ত্রণ করেন 15 সাহেব। নিষেধাজ্ঞার সময় এখানে তৎপর হয় পার্শ্ববর্তী দেশের মৎস্য শিকারীরা। তাই হাড় ভাঙা খাটুনির পরও ভাগ্যের বদল হচ্ছে না দুবলার চরের জেলেদের। বছরে 5 থেকে 6 মাস দুবলার চরে মাছ ধরতে আসে দেশের নানা প্রান্তের জেলেরা। সুন্দরবন জলদস্যুমুক্ত হয়েছে, নেই মুক্তিপণের আতঙ্কও। তারপরও হাসি নেই জেলেদের মুখে। এর কারণ দুবলার চরে কারা মাছ ধরবেন, বিক্রি করবেন কোন ব্যবসায়ীর কাছে, বা চিংড়ি, লইট্টা, ছুরি মাছের দাম কত হবে, সবই ঠিক করেন প্রভাবশালীরা। এমন 15 ব্যক্তি নিয়ন্ত্রণ করেন এই চর। জেলেদের কাছে তাদের নাম সাহেব। এই সাহেবরাই জিম্মি করে রেখেছেন 985 জেলে মহাজন সহ প্রায় 10,000 মৎস্যজীবীকে। দাদনে তো আপনার ওই কেউ কাঁচা মাছের দাদন নেই, শুটকো মাছের দাদন নেই। শুটকো মাছের শহরে গদ্দে নিয়ে আসে। সেটা হয়তো দেশে একটা কথাবার্তার মাধ্যমে কাগজপত্র দিতে হয়। জাল নৌকার মালিক জেলে, তবে ব্যবসা চলে দাদন বা সুদে টাকা নিয়ে। প্রতিকূল পরিবেশ নিত্যসঙ্গী। তারপরও পানির মাছ ডাঙায় তোলার পর সব নিয়ন্ত্রণ চলে যায় প্রভাবশালীদের হাতে। খোকন সাহেব নেই, কামাল সাহেব নেই, টোকন সাহেব আছে, বিভিন্ন সাহেব, নাকিম বিশ্বের আছে, ওয়াক সাহেব। না, সাধারণ কেউ নিতে পারে, ওরা তো দাদন দিয়ে নিয়ে আসে আমাদের আইন, ওরাই তো নেয়ানি করে। বুলবুল সাহেব আছে। আবার মাছ ধরার নিষেধাজ্ঞার সময় দেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায় প্রতিবেশী দেশের জেলেরা। সেই সময় মাছ বেশি পাওয়া যায়, সর্বগ্রাসী হয়ে ওঠেন তারা। ওরা আমাদের বাংলাদেশের সীমান্তে যেভাবে মাছ ধরে, তা আমাদের বাংলাদেশের মৎস্যজীবী ধরে খাচ্ছে। ভারতের ফিশিংয়ে মাছ নেওয়ার জন্য আমাদের বাংলাদেশের মৎস্য সব ধরে খাচ্ছে। ট্রলার, তারপর সরকারি বিভিন্ন এই যে জ্বালানি তেল, এগুলার সরবরাহটা তেমন আমাদের যেরকম প্রয়োজন সেরকম আমাদের আমরা পাচ্ছি না। দুবলার চরে চিংড়ির মালিক সাহেবরা, তাই লাল চিংড়ি বিক্রি করতে হয় 25 থেকে 50 টাকা কেজি। চাইলেই তা বাইরে বেচতে পারেন না জেলেরা। এখানে ভারতীয় কিছু কিছু চুরি করে মাছ মারতে কিছু শীতকালেও কিছু ট্রলার আসে। আমরা নেভি কিংবা কোস্টগার্ডকে ইনফরমেশন করলে এরা তারা করে, কোনোটা ধরা পড়ে, কোনোটা ধরা পড়ে না। অন্যদিকে সরকারি অবকাঠামো উন্নত না হওয়ায় সব সময় নিরাপত্তাহীনতায় ভোগেন জেলে, মেলে না নাগরিক সুবিধা। মৌসুমের 5 মাস এই দুবলার চরে 30,000 জেলে অস্থায়ী নিবাস করে বসবাস করে। এই সময়টাতে তাদের থাকে না নাগরিক সুবিধা, স্বাস্থ্যসেবা কিংবা যোগাযোগের ব্যবস্থা। তাদের দাবি, এই সময়টাতে তাদের নাগরিক সুবিধা, স্বাস্থ্যসেবা কিংবা যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি সহায়তা করতে পারবে। দুবলার চর থেকে আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের মণিপুরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আসাম রাইফেলসের এক কর্নেল সহ 7 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আছেন কর্নেলের স্ত্রী, 8 বছর বয়সী ছেলে এবং 4 জন সেনা। মণিপুর রাজ্যের মিয়ানমার সীমান্তের কাছে শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এতে বলা হয়েছে, একটি ক্যাম্প থেকে ফেরার সময় আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠীর গাড়ি বহরে হামলা চালানো হয়। মণিপুর ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি PLA এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও এর দায় স্বীকার করেনি কেউ। এদিকে হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
ফুলেল শ্রদ্ধার কেক কেটে জন্মদিনে স্মরণ করা হলো জনপ্রিয় লেখক পরিচালক হুমায়ুন আহমেদকে। প্রয়াত কথাসাহিত্যিকের ৭৩তম জন্মবার্ষিকীতে গাজীপুরের নুহাশপল্লীতে দিনভর চলে নানা আয়োজন। সেখানে লেখকের পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেন দেশের নানা প্রান্তের ভক্ত অনুরাগীরা। শীতের কুয়াশা উপেক্ষা করেই শনিবার সকাল থেকে নুহাশপল্লীতে আসতে থাকেন নন্দিত লেখক হুমায়ুন আহমেদের ভক্তরা। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লেখক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। লেখকের প্রতি ভালোবাসার টানেই দূর দূরান্ত থেকে এসেছেন বলে জানান ভক্তরা। যানজট ও ভোগান্তি ছাপিয়ে অনেক প্রকাশক, শিল্পীও শ্রদ্ধা জানাতে যান নুহাশপল্লীতে। উনি যদি বেঁচে থাকতো তাহলে ওনার কাছ থেকে আমরা গল্প, উপন্যাস, বিভিন্ন নাটক আরও নতুন নতুন উপহার পেতাম। উনি আজ নাই বিধায় ওনার সব চরিত্রগুলোকে আমরা মিস করি। নাটক, স্যারের সিনেমার মধ্যে জীবন প্রাণ যেটা বলি বাংলার সাহিত্যের ইতিহাসের বা জীবন মান সবগুলো ছিল। পৃথিবীতেই আপনি দেখেন আমাদের রবীন্দ্রনাথ কি আরেকজন আসবেন, তারপরে বঙ্গবন্ধু কি আরেকজন আসবেন, নজরুল কি আরেকজন আসবেন, হুমায়ুন আহমেদ আরেকজন আসবেন না। আসবে হয়তো শতাব্দী পরে, হয়তো ওনার জায়গাটা পূরণ হবে কিছুটা। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লেখকের স্ত্রী অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন এবং তার 2 ছেলে নিশাদ ও নিনিত। এরপর হুমায়ুন আহমেদের জন্মদিনের কেক কাটা হয়। হুমায়ুন আহমেদের জন্মদিনে কোনো প্রাপ্তি হিসাব করতেও বসিনি, অপ্রাপ্তির হিসাব করতে গেলেও আসলে মনটাই খারাপ হবে। আমি সবসময় ইতিবাচক মানুষ। আমি ভাবি যে যারা হুমায়ুন আহমেদকে ভালোবাসেন, হুমায়ুন আহমেদের পাঠক, হুমায়ুন আহমেদের নাটকের, সিনেমার দর্শক, হুমায়ুন আহমেদের লেখা গানগুলো যারা ভালোবাসেন, তারা হুমায়ুন আহমেদকে আজীবন ভালোবেসে গেছেন, ভালোবেসে যাবেন। শিল্পকর্ম প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী চলে নানা আয়োজন। বরাবরের মতোই হুমায়ুন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহনের সদস্যরা এতে যোগ দেন হলুদ পাঞ্জাবি পরে। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল এখনকার বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।